এই ট্রেন এখন আসছে, এই ট্রেনটা কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাবে। সে বিখ্যাত লিজিবাস স্টেশনে চলে এসেছি আমি এখন চংকিংয়ের। জাস্ট দেখুন কি বানিয়েছে, ও হো নেক্সট লেভেল। এইটা হচ্ছে এখানকার স্টেশন, দেখুন স্টেশনটা একবার দেখে মনেই হবে না একটা বিল্ডিংয়ের মাঝখানে স্টেশন। এখন রয়েছি আমি 22 নম্বর ফ্লোরে, কিন্তু কোন ফ্লোরে আছে কিন্তু এক্স্যাক্টলি ধরতে পারবেন না। আসলাম গ্রাউন্ড ফ্লোর দিয়ে, উঠলাম সেকেন্ড ফ্লোরে, এসে গেলাম 22 নম্বরে। টোটাল গোলকধাঁধা কিন্তু এই জায়গাটা। এইটা দেখে মনে হয় গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আসলে গ্রাউন্ড ফ্লোর না, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর যদি ওদিক দিয়ে আসেন। কিন্তু যদি এইখান দিয়ে দেখেন তাহলে কিন্তু আমরা 22 নম্বর ফ্লোরে আছি। কি অদ্ভুত, কি বানিয়েছে এই জিনিসপত্র। এটাই হচ্ছে চায়নার ম্যাজিক বিল্ডিং। হ্যালো সবাইকে, গুড আফটারনুন ফ্রম চংকিং, দ্য লার্জেস্ট সিটি আর দ্য মোস্ট পপুলার সিটি ইন চায়না। এখন যেমনি ট্রিপের মাঝামাঝি চলে এসেছি, আজকে হচ্ছে শনিবার। এবার আমি এখান থেকে মোস্ট প্রবাবলি ব্যাক করে যাবো আমার দেশে কলকাতায়, সেটা হচ্ছে নেক্সট রোববার। চংকিংয়ে আজকে আফটারনুনে একটু রান্না করে নিচ্ছি, এই রান্না বলতে আর কি এই যে নুডলস বানিয়ে নিচ্ছি। নুডলসের চিকেন ফ্লেভার এখানে পাওয়াই যায় না, এটা একটা সমস্যা। তো সেই জন্য যেরকম যা পাচ্ছি সেটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। নুডলসের এই 2-3টে ভেরিয়েন্টই আছে, এগুলো দিয়ে কাজ চালাতে হচ্ছে, কিছু অপশান নেই। তো এটাকে বানিয়ে নিলাম, মোটামুটি একটু শক্ত আছে, গরম জল ডুবিয়ে দিলে ঠিক হয়ে যাবে। গতকালের এপিসোডে আপনাদের দেখিয়েছি হংয়া কেভ আর হচ্ছে চংকিংয়ের নাইট লাইফ, আশা করি সেটা আপনাদের ভালো লেগেছে। আজকে দেখাবো আপনাদের চংকিং, এই মডার্ন সিটি এত মডার্ন কেন, এখানে এমন কি দেখার আছে, আরও নতুন নতুন কিছু ইউনিক জায়গা যেগুলো আগে আপনারা হয়তো দেখেননি বা ভাবতেও পারেননি, বা হয়তো কোনো ভাইরাল ভিডিও বা ছবিতে দেখেছেন। তাই চলুন আজকে এক্সপ্লোর করা যাক চংকিং। নামতে গিয়ে দেখি বিল্ডিংয়ে লাইট নেই, সেই জন্য লিফটও চলছে না, তাই 37 তলা থেকে সিঁড়ি দিয়ে নামছি এখন। এখানে এই বিল্ডিংগুলো সবই একটু ভুতুরে স্টাইলের, গাদা গাদা ঘর, গাদা গাদা ফ্লোর, বাপরে বাপ। নিচে আমি এত ইংলিশ সিনেমার ভূতের বই দেখি, ওই জন্য আমার নামতে একটু চাপই লাগে। বাবা অন্ধকার ভাই, এখান দিকে যাবো? এরকম অবস্থা, তখন দাঁড়িয়েছিলাম, আবার কিছুজন এসছে, ওদের সাথে নামছি আবার আস্তে আস্তে করে। কিছুই নেই। ভগবান বলছে এরকম ভুতুরে জিনিস পছন্দ করিস, অ্যাবান্ডেন্ট বিল্ডিংয়ে যেতে পছন্দ করিস, নেই বেটা বোঝ। এবার এই ফ্ল্যাশের আলোতেই আলো নেই কিন্তু অলমোস্ট। কিরম ঘুপটি জায়গা ভাই। আমার মাকে যদি এখানে নিয়ে আসতাম, এখান থেকে নামতে বলতাম, ব্যাস খবর তাহলে। ফাইনালি আমার এই বিল্ডিং থেকে নামলাম, আর নেমে এখন যাব হচ্ছে কুইজিং বিল্ডিংয়ে, যেটা এখানকার খুব ফেমাস একটা জায়গা। কিন্তু এই যে এখান থেকে নামলাম, এটা কিন্তু বেশ ভয়াবহ। আর এই বিল্ডিংটা আছে দেখুন, কত বড় বিল্ডিং, লম্বা, মানে দেখা যাচ্ছে অপর অব্দি, পুরো দেখে গেছে। এটা হচ্ছে আমার বিল্ডিং। এখানে গাড়ি বুক করে দিয়েছেন, গাড়ি আসছে, ডিডি অ্যাপ থেকেই বুক করেছি। পড়ছে হচ্ছে 12 চাইনিজ ইউয়ান, আর যাবো হচ্ছে 2.2 কিলোমিটার্স মতন। তো আমার এখানকার কাছাকাছি খুব একটা মেট্রো নেই, যেতে হবে 800 মিটার। তাই ভাবলাম যখন যাচ্ছি এখন একবার গাড়ি করে ওখানে বেরিয়েই নেক্সট জায়গায় ওখান থেকে মেট্রো ধরে নেবো। এখানে কিন্তু ওয়েদার বেশ গরম, ভালো গরম পড়ে গেছে, মোটামুটি ধরুন ওই 36-37 ডিগ্রি টেম্পারেচার। আর একটা জিনিস নোটিস করবে, এখানে ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ইলেকট্রিক, যেগুলো গ্রিন নাম্বার প্লেট সেগুলো কিন্তু সব ইলেকট্রিক গাড়ি। এখানকার সব জায়গায়, সব শহর, পুরো দেশেই কিন্তু সরকার যে ইভি ভেহিকেলসগুলো আছে সেগুলোকে বেশি করে প্রমোট করছে। তাই স্কুটি, বাইক তো খুব কমই দেখা যায়, মানে স্কুটি, সাইকেল, গাড়ি সব কিন্তু ইভি এখানে। সেই জন্য আওয়াজটাও খুব কম, মানে আওয়াজ নেই বললেই চলে কোনো। আর পলিউশন কিন্তু অনেকটাই কমে গেছে এই জন্য। আমি এখন চলে এসেছি সেই ভাইরাল বিল্ডিংয়ের সামনে। এটা ভাইরাল কেন, প্রচুর ইনস্টাগ্রাম রিল বা এখানে এদিক ওদিক সেদিক সব জায়গায় আপনারা এটা দেখে থাকবেন। এটা কি স্পেশাল ফিচার, এটা কেন ম্যাজিক বিল্ডিং বলে সেটা আপনাদের বলছি। তার আগে জায়গাটা দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কিশিং বিল্ডিং, এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে নর্মাল একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমি আসলাম, একদম এই লেভেলে কিন্তু রাস্তাটা, এখানে সময় ছেড়ে দিয়ে গেল। এইদিকে বিরাট বিরাট বিল্ডিং রয়েছে। তো এটা আপনাদের দেখে মনে হবে হচ্ছে এটা শহর, তাই তো? কোনো অসুবিধা নেই, এই জায়গাটা দেখে নিলে ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, এইদিকে দেখুন অনেক বড় বিল্ডিং, সব ঠিক আছে। এবার আমি এইখানটায় উঠবো, এই কিশিং যে স্ট্রাকচার বা স্কোয়ারটা আছে ওটার উপর উঠবো। ওঠার সময় ভালো করে নোটিস করুন, লিফটটায় কিন্তু 9th ফ্লোর লেখা আছে, এটাও মাথায় রাখবেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, একটা জাস্ট লেভেল ওপরে উঠছি, কিন্তু গ্রাউন্ড ফ্লোর ছিল ওখানে, ফার্স্ট ফ্লোরে উঠছি। এখানে লিফটের ব্যবস্থাও আছে, তো লিফট ব্যবহার করুন, এমনি উঠে যাবো।
মানে ধরে রাখুন এটা হচ্ছে 2টো ফ্লোর ওপরে এই জায়গাটা। চলে এসছে এবার ওপরের স্কোয়ারটায়। এটাই হচ্ছে কিসিং বিল্ডিং আর কিসিং স্কোয়ার। দারুণ সুন্দর, অপূর্ব জায়গাটা কিন্তু। কি অদ্ভুত টাইপের এই চাইনিজ আর্কিটেকচারগুলো আমার দেখতে এত ভালো লাগে। আপনাদের যদি এরকম আর্কিটেকচার ভালো লাগে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তো এটা দেখে কী মনে হচ্ছে আপনাদের? গ্রাউন্ড ফ্লোর থেকে একটা ওপর দিকে ফ্লোরে উঠে আসছেন, তাই তো? এটা একটা জায়গা, এটা একটা স্কোয়ার টাইপের, যেটা খুবই সুন্দর। এবং এটার নামটা আমি তলায় দিয়ে দিলাম, উচ্চারণ যদি আমি ভুল করে থাকি ক্ষমা করবেন। জায়গাটা ভালো করে দেখে নিন। এবার মজাদার জিনিসটা দেখাচ্ছি। এরকম টাইপের স্কোয়ার কিন্তু প্রচুর দেখতে পেয়ে যাবেন চংকিং শহরে। ইনফ্যাক্ট চায়না সব জায়গাতেই আছে। কিন্তু স্পেশালিটি কি সেটা দেখতে পাবো হচ্ছে ওই দিকে যে ব্রিজটায় যদি যাই তখন। এই পেছন দিকে দেখতে পাচ্ছেন, পেছন দিকে প্রচুর দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান, সুভিনিয়ার শপ, টুকটাক কেনাকাটা করতে পারেন, সব কিছুই কনভিনিয়েন্স স্টোর রয়েছে। এইটা একটা মন্দির টাইপের আর্কিটেকচার, কিন্তু ভেতরে মনে হয় না মন্দির আছে বলে। এখানে প্রচুর লোক আসছে, প্রচুর লোক, ইয়াং লোকজন ভর্তি। বিরাট বিরাট বিল্ডিং, এদিকে পুরনো, এদিকে নতুন বিল্ডিং। এবার এই দিকটায় দেখুন, সামনের বিল্ডিংয়ে জানি না দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানে কিন্তু লেখা আছে 23F। এবার 23F কেন লেখা আছে? ফার্স্ট ফ্লোর থেকে তো মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্টে উঠলাম, তারপর হয়তো সেকেন্ডে উঠলাম ম্যাক্সিমাম, কিন্তু এরকম কেন? মজাটা হচ্ছে এই দিকে, এখান দিয়ে গিয়ে যদি নিচের দিকে তাকাই তাহলে দেখুন এটা কোথায়? এটা কিন্তু 22 ফ্লোরে আসলে। কি অদ্ভুত, মানে ভাবুন একটা ফ্লোর 2টো ফ্লোর উঠলাম, কিন্তু তারপর ওঠার পর এটা 22 ফ্লোরে কী করে এলাম? মানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বা এই স্কোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো বিল্ডিংয়ের মাথায়, তার মানে পাহাড়ের কোনো খাঁজাই এরকমভাবে বানিয়েছে। এইটা দেখে মনে হয় গ্রাউন্ড ফ্লোর, কিন্তু আসলে গ্রাউন্ড ফ্লোর না, এটা কিন্তু সেকেন্ড ফ্লোর যদি ওদিক দিয়ে আসেন। কিন্তু যদি এইখান দিয়ে দেখেন তাহলে কিন্তু আমরা 22 নম্বর ফ্লোরে আছি। কি অদ্ভুত, কি বানিয়েছে এই জিনিসপত্র। ওদিকে ব্রিজ দিয়ে কিন্তু এই বিল্ডিংগুলো কানেক্ট করা আছে। ব্রিজটার ওপর যাই, দেখি ওখান থেকে কীরকম ভিউ পাওয়া যায়। চায়না যেসব জিনিস বানাচ্ছে না, 100 বছর এগিয়ে কিন্তু চায়না সব দেশের থেকে। এই ব্রিজটা কিন্তু দুটো বিল্ডিংয়ে কানেক্ট করছে। আর এইখান দিয়ে দেখুন, এই দিক দিয়ে কিন্তু বেশি নিচে মনে হবে না দেখলে। কি অদ্ভুত জিনিস না? কীরকমভাবে তৈরি করেছেন তো বুঝতেই পারছেন। এটা তো মেজের মতন। এখানে বিল্ডিংগুলো এত বড় বড়, এই সামনের বিল্ডিংগুলো দেখুন কত বড় বিল্ডিং এগুলো। এই দিক থেকে আবার দেখি, বাপরে তো প্রচুর তলায়। 22 নম্বর ফ্লোরে উঠে এসেছি, মনে হবে সেকেন্ড ফ্লোর। এটাই হচ্ছে চায়নার ম্যাজিক বিল্ডিং, কুংসিং বা কিংসিং স্কোয়ার বা কিংসিং বিল্ডিং। অদ্ভুত মজাদার কিন্তু। আপনারা কোন ফ্লোরে আছেন নিজেও ধরতে পারবেন না। 22 ফ্লোরে আছেন না সেকেন্ড ফ্লোরে আছেন না গ্রাউন্ড ফ্লোরে আছেন। শহরটা এরকমভাবে তৈরি করা, এরকম ম্যাজিক বিল্ডিং কিন্তু আর কোথাও নেই। পৃথিবীর একমাত্র এই জায়গাতেই আছে। সেই জন্য কিন্তু প্রচুর লোকজন এখানে আসছে, ট্যুরিস্ট আসছে, লোকাল লোক আসছে, চায়না থেকে সব রকম লোকজন চলে আসছে এই জায়গাটা দেখার জন্য। এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল বিল্ডিং এখানকার। আপনারা বলছিলাম এখানে তাই জন্য দেখুন 23 লেখা আছে। 23 মানে 23 নম্বর ফ্লোর। এই বিল্ডিংটা পুরো কিন্তু নিচ অবধি আছে। কি অদ্ভুত বানিয়েছে বাইরে। আবার ভালো করে দেখুন, এই যে বিল্ডিংটা, যে বিল্ডিংটার মাথায় আছি আমরা, মানে এই বিল্ডিংটা কিন্তু কম ফ্লোর। এখান দিয়ে রাস্তার নিচে নেমে গেছে। ওই বিল্ডিংটা বেশি ফ্লোর, মানে পাহাড়ের গায়ে গায়ে। বুঝতে পারছেন ডিফারেন্সটা? দেখুন এই যে দুটো জায়গার ডিফারেন্স। এক্সেস করেছে কিন্তু, এক্সেস দেখার মতন। যারা শর্ট ফর্ম ভিডিও ফলো করেন, শর্টস, রিলস, এইগুলো, তারা হয়তো ইন্টারেস্টিং জিনিসটা আগে দেখেছেন। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। মডার্ন সিটি এটাকে এই জন্যই বলে কিন্তু, গোলকধারার মতো শহর। মানে কোথা দিয়ে কোথায় আসেন আপনি নিজেও ধরতে পারবেন না। মনে হবে যেন গ্রাউন্ড ফ্লোরে আছেন, দেখবে হয়তো 5th ফ্লোরে রয়েছেন। এটা এমনি মনে হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছি, কিন্তু দেখতে পাবেন হচ্ছে 22 নম্বর ফ্লোরে আছি। তো এই জন্য কিন্তু খুব মজাদার এই শহরটা। এই ব্রিজগুলো কিন্তু যেরকম বললাম বিল্ডিং ধরে কানেক্ট করছে। আর নিচে কত ডেপথ, কত নিচে। বাঁদিকের যে বিল্ডিংটা সেটা কিন্তু কম হাইটের, ডান দিকে বিল্ডিংটা আরও নিচে। অদ্ভুত টাইপের আর্কিটেকচার, মানে দেখার মতন, ভাবার মতন আর্কিটেকচার কিন্তু। মানে এটা আইডিয়ালি হচ্ছে কোনো পাহাড়ের ওপরই এরকমভাবে তৈরি করেছে নানা রকম। কিন্তু এত বড় বড় প্ল্যাটফর্ম কীরকমভাবে তৈরি করেছে ভগবানই জানে। প্রচুর রকম, প্রচুর স্টাইলের বিল্ডিং। ভয়ই লাগছে, এত উপরে চলে এসেছি মনে হচ্ছে। এখানে কয়েকটা জিনিস আপনাদের ভালো করে বুঝিয়ে দিই। বাঁদিকে যে বিল্ডিংটা দেখছেন, মানে যেই বিল্ডিং দিয়ে আমি আসলাম, সেই বিল্ডিংয়ের 10th ফ্লোরে আছি আমি। এবং সেই জন্য যখন উঠছিলাম লিফটে 9th ফ্লোর লেখা ছিল। আর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের 22 ফ্লোরে রয়েছি। সেই জন্য সেই বিল্ডিংয়ের অপোজিটে 23 লেখা আছে। ভাবুন কীরকম কমপ্লেক্স টাইপের একটা মেজ এটা। চংকিং শহর কিন্তু আসলে জেগে ওঠে যখন রাত হয় বা যখন সন্ধে হয়।
আর এখন যেহেতু বিকেল অলমোস্ট সন্ধ্যে সন্ধ্যে হবে করছে, এখন কিন্তু সব স্ট্রিট ভেন্ডাররা বসে গেছে, কারণ এখন থেকে আসল ব্যবসা শুরু হবে, আসল ভিড়ভাড়টা কিন্তু শুরু হবে এই জায়গাতে। আর এখান থেকে আমি এখন যাচ্ছি হচ্ছে লিজিবাস স্টেশন। সেটা কেন বিখ্যাত, এটা একটা ভাইরাল জায়গা, কারণ এখানে ট্রেনটা নেই বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। তো এখন সকাল সকাল থাকতে বা আলো থাকতে থাকতে ঝপ করে যাওয়ার চেষ্টা করছি। এখান থেকে মেট্রোতে 5টা স্টপ যাবো লিজিবা অবধি। তো যখন মেট্রোটা ঢুকছে সেটাও দেখাবো, তাও বাইরে গিয়ে বিল্ডিংটা দেখাবো যেটার মাঝখানে মেট্রো ঢুকে যাচ্ছে। অদ্ভুত আর্কিটেকচার, 2005 সালে নাকি এটা বানানো হয়েছিল। ভাবুন, আমরা তখন ভাবতেই পারি না, ওরা এখানে বানিয়েও দিচ্ছে ততদিনে। আরও সব স্টোরি, আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট সব কিছু শেয়ার করছি। আগে সাবওয়ের দিকে যাই। এখানে আমি খুঁজছিলাম লাইন টু লিংজিয়ামেন স্টেশন। এখানে নিচের দিকে অনেক জিজ্ঞেস করে নেমে আসলাম। এই ভাষার সমস্যাটা একটা বড় সমস্যা, এখানে লোকে বুঝতে পারে না, তাও ট্রান্সলেট করে দেখাই। এখানে সাবওয়ে স্টেশনে যাওয়ার মাঝখানে এরকম বিল্ডিং বানিয়ে দিয়েছে। তো এটা দেখে কে বুঝতে পারে বলুন তো, যে এখান দিয়ে সাবওয়ে স্টেশন আছে। দেখি হেঁটে হেঁটে যাই কোথায়। কোনো কোনো জায়গায় ইংলিশে লেখা থাকে, কোনো কোনো জায়গায় লেখা থাকে না। আর এখানে কিন্তু সস্তায় সস্তায় অনেক জিনিস পাওয়া যাচ্ছে। মোজা হচ্ছে 36 টাকা করে। মেট্রো দেখাচ্ছে বাঁ দিকে, এই দিকে যাই এবার দেখি। বাবা, ফিগার আউট করা খুব মুশকিল। কোথা দিয়ে ঘুরে ঘুরে আসলাম রে ভাই। এই যে লিংজিয়াংমেন। আজকে লাখটা একটু হলেও খারাপ যাচ্ছে। একটা জায়গায় আলিপে কাজ করছে না, মেশিনে গিয়ে চেষ্টা করলাম টিকিট কাটার, হচ্ছে না। তারপর হচ্ছে আপনার টিকিট কাউন্টারে গিয়ে যখন আলিপে স্ক্যানার করাচ্ছি, দিচ্ছে না, কেন বুঝতে পারছি না। আর এখান দিয়ে লিজিবাই যেহেতু এদিকে যাবো, তো চেষ্টা করছি একদম প্রথম দিকে ওঠার, ফার্স্ট কম্পার্টমেন্টে ওঠা, তাহলে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে যখন ট্রেনটা ঢুকছে ভেতর দিকে। এইটা হচ্ছে এখানকার মেট্রো, একটু অন্য স্টাইলের মেট্রোটা। এটা আরেকটু পুরোনো দিনে মনে হচ্ছে। শহরটা কিন্তু আসলে অনেক পুরোনো, রিসেন্টলি কিন্তু মডার্নাইজ করা হচ্ছে, তো সেই জন্য জায়গাটা এরকম দেখতে। আর এই দাদুর জায়গাটা বুঝতে পারলে সবচেয়ে লাভ হতো, তো এখান দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। তো টুক করে ওই সাইডটা চলে যাবো একটু বাদে। এই যে এটা হচ্ছে ইয়াংসে নদী, ওইদিকে হচ্ছে মেন যে শহর, সেই মেন যে বড় বড় স্কাইলাইন বিল্ডিং সব কিন্তু ওই দিকটায়। এই ব্রিজটায় উঠলে রাত্রিবেলা দারুণ সুন্দর আলো দেখতে পাওয়া যায়। থার্ড স্টেশনটা ঢুকে গেছে, এর পরেরটা। এবার ট্রেনে হচ্ছে লিজিবা স্টেশনের দিকে। এটাই কিন্তু সে বিখ্যাত স্টেশন যেখানে বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু ট্রেন ঢুকে যায়। আপনারা দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এটা দেখার জন্য প্রচুর লোকজন এসছে, কিন্তু সবাই একটা দুটো স্টেশন আগে থেকে উঠছে, আর আমি বুদ্ধি করে কিন্তু 5টা স্টেশন আগে উঠে পড়েছি। ওই যে বিল্ডিংটা এসে গেছে, মজাদার কিন্তু। দেখি কিরকম লাগে ভেতর দিকে ঢুকলে। নিচে কিন্তু লোকজনের বাড়ি দেখতে পাচ্ছি। লিজিবা স্টেশন নিচে, হ্যাঁ, কিছু মনে হচ্ছে না রান্নাঘর রয়েছে, লোকজনের জিনিসপত্র রাখা আছে তার মাঝখানে। এই যে ঢুকছে এবার, কি অদ্ভুত সুন্দর। সাইডে একটা মেট্রো রয়েছে, হেভি হেভি মজাদার কিন্তু। পুরো বিল্ডিং এর মাঝখানে ঢুকে গেল, বিল্ডিং এর মাঝখানে একটা মেট্রো স্টেশন, নেক্সট লেভেল, হেভি। এইটা হচ্ছে এখানকার স্টেশন। দেখুন স্টেশনটা একবার দেখে মনেই হবে না একটা বিল্ডিং এর মাঝখানে স্টেশন। একদম এন্ড পয়েন্টে গেলে দেখতে পাওয়া যাবে ওদিকে কি আছে। এদিক দিয়ে তো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে ট্রেনটা বেরিয়ে যাবে। আর পেছন দিকে ট্রেনটা ঢুকলো, ওই দিকটায় গিয়ে পরে একবার দেখবো, আপনাকে দেখাবো পরে। আগে তলা থেকে গিয়ে ট্রেনটাকে ভালো করে দেখাই বাইরের দিক দিয়ে কীরকম লাগছে। আর এখানে একটা নেক্সট লেভেলের সানসেট হচ্ছে, জাস্ট আলাদাই লাগছে। ও হো, এই ভিউটা জাস্ট টু গুড। কি অপূর্ব ভিউ চংকিংয়ে। অলমোস্ট সন্ধে 6:20-তে এই দারুণ একটা সানসেট হচ্ছে ওইদিকে, পাহাড়ের পেছন দিকে, বিল্ডিংয়ের পেছন দিকে, সামনে হচ্ছে নদী। দারুণ। আমার মনে হয় সবচেয়ে সুন্দর সানসেট দেখলাম এই চায়না ট্রিপের এটা। নিচে লোকজন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লোকজন ভরে রয়েছে সব দেখার জন্য, ট্রেনটা যে পাস করবে ওটা দেখার জন্যই কিন্তু মেনলি সবাই আসে। এই স্টেশনের অবধি এখানে পুরো কিন্তু দোকান রয়েছে, সব ফ্লোরে কিন্তু আলাদা আলাদা দোকান, এবং এই দোকানগুলো পেরিয়ে কিন্তু নিচে নামছে। টোটাল 5খানা ফ্লোর আছে যেখান থেকে স্টেশনটা আছে। এই দেখুন, এই দোকানগুলো পরে দেখাবো আবার ওঠার সময়। আগে চট করে নিচে নেমে যাই। এখন সেই একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি সেই বিখ্যাত ট্রেন দেখার জন্য। এখন লোকজন একটু কমে গেছে, সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে, লোকজন ফিরে যাচ্ছে, তাও কিন্তু ওই সাইডটায় ভালো ভিড় দেখতে পাচ্ছি। ক্রস করে ওপারটায় যাবো, নদীর পাড়টায় যাবো, গিয়ে আপনাদের দেখাচ্ছি ট্রেনটা যখন পাস করবে ওপরের ওই লাইন দিয়ে। দেখুন এবার ট্রেনটা আসছে, এই যে ট্রেনটা, এই যে ট্রেন আসছে এবার এখান দিয়ে।
বিল্ডিং এর ভেতর ঢুকে যাবে এবার। এটা কি অদ্ভুত বানিয়েছে না, পুরো ফিউচারে রয়েছে কিন্তু চায়না, একদম 50 বছর এগিয়ে। নেক্সট লেভেল। এই বিল্ডিংটার মধ্যে ঢুকে গেল। এই বিল্ডিংটার মধ্যে কিন্তু স্টেশন, চংকিং এর বিখ্যাত সেই ফেমাস জায়গাটা। এই লিজিবা স্টেশন এটা এখন তৈরি হয়েছিল, এটাও কিন্তু একটা ইউনিক ব্যাপার। 1998-এ আমি যতদূর জানি আর কি, বা পড়েছি, তখন নাকি এই যে রেল লাইনটা বানানোর প্রচেষ্টা শুরু হয়, মানে পারমিশন সব কিছু পাস হয়। এবং এখানে তখন লিজিবার আরেকটা এগিয়ে একটা গ্রাম ছিল, সেই গ্রামের সাথে কানেকশন করানোর জন্যে কিন্তু এই লাইনটা তৈরি করার কথা হয়েছে। কিন্তু যখন সেই পারমিটটা পাস হয়ে যায়, তখন এখানকার যে ডেভেলপমেন্ট বা যারা ঘর বাড়ি বানায় আর কি, তো ওনারা এসে বলেন যে এখানে একটা বাড়ি বানানোর কথা আছে। তো কীরকম হবে, এখান থেকে তোমার যদি ট্রেন পাস করলে বাড়ি হতে পারবে না, আর বাড়ি হলে ট্রেন পাস করতে পারবে না। তো সেই জন্য 1998 থেকে বৈঠকের লোকজন বসে, ডিসকাশন চলে, সব কিছু করে ঠিক হয় যে দুজনের কথাই রাখা হবে। এখানে বিল্ডিংও বানানো হবে, সেখানে লোকজন থাকবে, দোকানও থাকবে, আবার এখানে কিন্তু এরকম একটা মেট্রো স্টেশন বা রেল লাইনও কিন্তু তৈরি করে দেওয়া হবে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে। এবং এটার কনস্ট্রাকশন শুরু হয় আমি যতদূর জানি 2000 সালে, এবং কমপ্লিট হয় হচ্ছে 2004 সালে, 4 বছর লাগে। আর জুন না জুলাই মাসে 2005 সালে কিন্তু এটা খুলে দেওয়া হয়। মানে ভাবুন, এখন থেকে 19 বছর আগে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। বিল্ডিংয়ের মাঝখান দিয়ে ট্রেন, কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই। এখানে যে ট্রেনগুলো সেটাও কিন্তু রাবারাইজ চাকা, তারপর সাসপেনশনগুলো অন্যরকম এরকম বানানো হয়েছে যাতে বিল্ডিংয়ে যাতে না কাঁপে বেশি। আমাদের ওখানে রেল লাইনের পাশে বাড়ি হলেই বাড়িঘর তোর কাঁপতে থাকে, কাঁচ কাঁপতে থাকে। এখানে বিশ্বাস করুন, এই প্ল্যাটফর্মের ভেতরে ছিলাম তো, কোনো কাঁপা ফাঁপা কিচ্ছু নেই। মানে এত নেক্সট লেভেল, এত হাই লেভেল কনস্ট্রাকশন করেছে এটা, খুবই ইন্টারেস্টিং। এই লাইনটা দিয়ে ট্রেন করে আসলাম, আবার এখান দিয়ে কিন্তু ব্যাক করে যাবো। এখানে আবার যে নেক্সট ট্রেনগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে নিয়ে তারপর ব্যাক করে যাওয়ার পালা। আর এটা হচ্ছে সেই বিখ্যাত লিজিবা স্টেশন। এই ট্রেন এখন আসছে, এই ট্রেনটা কিন্তু এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যাবে। সেই বিখ্যাত লিজিবা স্টেশনে চলে এসেছি আমি এখন, চংকিংয়ের। জাস্ট দেখুন কি বানিয়েছে, ও হো, নেক্সট লেভেল, জাস্ট দেখার মতন, কিন্তু হেভি মজাদার। এইরকম জিনিস কিন্তু পৃথিবীর কোথাও নেই, প্রথম কিন্তু তৈরি করে চায়না, চংকিং শহরে 2005 সালে এটা খুলে দেওয়া হয়। এখন পৃথিবীর কিছু জায়গায় এরকম আর্কিটেকচার থাকলেও মনে রাখতে হবে কত বছর আগে চায়না এটা তৈরি করেছিল। আর একমাত্র এইখানেই রয়েছে ট্রেন স্টেশন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ভেতরে। চংকিং শহরে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, এরপরে কিন্তু শহরের সব লাইট জ্বলে উঠবে। সেটা এখান থেকে একটু দেখে তারপর যাবো হচ্ছে মেন ভিউ পয়েন্ট যেদিকে, যেখান থেকে পুরো এই স্কাইলাইনটা দেখতে পাওয়া যায় সেদিকটায়। আজকে আপনাদের ভালো করে দেখাবো চংকিংয়ের নাইট লাইফ। তবে এই অদ্ভুত বিল্ডিংটা কেমন লাগলো আর এই স্ট্রাকচারটাই বা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন কমেন্ট করে। এরকম নতুন নতুন জায়গার খোঁজেই তো আমি ঘুরে বেড়াই, এবং এরকম নতুন নতুন অফবিট জায়গা, এক্সাইটিং জায়গা, ইন্টারেস্টিং জায়গা দেখার জন্য স্টে টিউন টু ঘোষ বাবু অ্যাডভেঞ্চার্স। এই এক্সপিরিয়েন্সগুলো নিজেও করছি, আপনাদেরকেও দেখাচ্ছি, কারণ পৃথিবীতে এমন এমন জিনিস আছে, এমন এমন কিছু দেখার আছে যেগুলো সত্যি খুব আজুবা টাইপের, মানে একদম আজব জিনিস। এরপর আমি আবার মেট্রো ধরে চলে আসলাম চংচিং সিটি সেন্টারে। এখানে বিল্ডিংটা সত্যি একদম অদ্ভুত টাইপের ডেকোরেশন বা ডিজাইন, আর্কিটেকচার বলুন, ট্রান্সফর্মার্স ডিজাইন বলছে নাকি। এটা ভেবেছিলেন কালকে আলো জ্বলবে হয়তো, কিন্তু না, এটা আলো জ্বলে না, এটা ডিজাইনটা এরকম। আমি এখানে স্যামসাংয়ের একটা দোকানে এসেছি, দোকানে এসে জিনিসপত্রের দাম দেখছিলাম। তো আপনাদের এখানে কী যে দাম আছে সেটা চট করে আপনাদের দেখিয়ে দিই। যতদূর শুনছি, যতদূর ওরা বলছেন যে এয়ারপোর্টে গেলে 10 থেকে 11% যে ট্যাক্সটা নিচ্ছে সেটা রিফান্ডও হয়ে যাবে। তো টোটাল প্রাইস থেকে মোটামুটি সেটা মাইনাস করে দেবেন, আশা করছি এটা পেয়ে যাবো। ফাইনালি যখন এয়ারপোর্টে পৌঁছাবো সেটা আমি আপনাদের কনফার্ম করে দেবো, কিন্তু দাম দরগুলো আর কি, দাম দরগুলো চেক করে নিন স্যামসাং ফোনের আর ট্যাবের আর ঘড়িরও। এটা হচ্ছে স্যামসাং ফ্লিপ 5, সব পজ করে দেখুন, আলাদা করে বলছি না। গ্যালাক্সি ফিট রয়েছে, এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ এখানে। তারপর এই দিকে দেখুন W24, এটা AI, এটা কী ভগবান জানে। আচ্ছা, এটা হচ্ছে ওই ফোল্ড, এটা ফোল্ড ফ্লিপ সব রয়েছে। তারপর এদিকে ট্যাব আছে, ট্যাব A9 দেখুন 5099 আর 4199। এদিকে S9 প্লাস রয়েছে, এখানে S9 আলট্রা আছে, আর এইদিকে কিন্তু A9 রয়েছে। তো সব ট্যাব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দামগুলো মোটামুটি একটু হলেও সস্তা মনে হচ্ছে, আর রিফান্ডটা পেয়ে গেলে তো অনেকটাই সস্তা। এইখানে Z ফ্লিপ 6 রয়েছে, এটা একদম লেটেস্ট ফ্লিপ এখানকার। তো 9000 আর 8000 কিন্তু দুটো মডেল আছে। আর এখানেও কিন্তু ফ্লিপ 6, এদিকে কিন্তু গ্যালাক্সি আর বাডস আছে 999। আর এখানে ফোল্ড 6টা কিন্তু দুর্দান্ত দেখতে, কিন্তু এর দামটাও কিন্তু দুর্দান্ত,
এখানকার প্রাইস এই 14,000 আর 16,000। আর এদিকে হচ্ছে ওয়াচ 7 চলে এসছে। ওয়াচ 7-এর প্রাইস দেখে নিন। এখানে সব রকম ব্লুটুথ মডেলও আছে আর এমনি এলটি মডেলও আছে। এলটিটা হচ্ছে 2400 করে। ফোল্ড 6 এদিকে দেখাচ্ছে। এদিকে কিন্তু বাডস প্রো আছে, ফ্লিপ 6, ওয়াচ আলট্রা। আপনারা পজ করে দেখতে পারেন এগুলো এক্স্যাক্টলি কী প্রাইস রয়েছে। আর এখানে S24 আলট্রা, এটারও দাম আরও ডিসকাউন্ট দিয়ে দেবে বলছে। যা প্রাইস লেখা আছে তার থেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। রাত্রিবেলায় চংকিংয়ের এই টাইম স্কোয়ার বা এই যে মেমোরিয়াল এটা আছে, এর পাশে যেই পুরো এই সার্কেলটা, এটা কিন্তু বেশ ভালো। সন্ধ্যেবেলায় রাতের দিকে কিন্তু এটা বেশ হ্যাপেনিং হয়ে ওঠে জায়গাটা। প্রচুর লোকজন এখানে আসে। পুরোটাই পেডেস্ট্রিয়ান স্ট্রিট যদিও, তো এখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো উপদ্রব নেই। প্রতিটা শহরেই আমি দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু একটা পেডেস্ট্রিয়ান স্ট্রিট থাকছে, যেখানে লোকজন এসে সন্ধ্যেবেলা রাত্রিবেলা ভালো সময় কাটাচ্ছে। এখানে সকালবেলা প্রচণ্ড গরম, সেই জন্য খুব একটা লোক বেরোয় না। সব কিন্তু ওই বিকেলবেলা থেকে শুরু হয়। আর আপনাদের স্যামসাংয়ের দোকানে দামগুলো দেখালাম, জানাবেন কেমন কি মনে হলো। আমার কিন্তু খুব বিশেষ সস্তা লাগেনি সত্যি বলতে। এই শহরে যে কত আলো আর কত আলো, কত হোর্ডিং, কত এলইডি লাইট, কি বলবো। এগুলো দেখতে দেখতে কিন্তু চোখ ধাঁধিয়ে যাবে। বড় বড় ব্র্যান্ড তো আছেই, তার সাথে সাথে ছোটো ব্র্যান্ড, লোকাল ব্র্যান্ড, খাওয়ার দোকান, কেনাকাটার দোকান, সব কিছু। এটা একটু পশ এরিয়া। আর এখান থেকে কিন্তু ওই দিকে যাবো একটু পরে, সেই দিকটা হচ্ছে খাওয়ার ডিস্ট্রিক্ট। ওখানে সব ভালো ভালো খাওয়ার দাওয়ার দোকান আছে। এটা হচ্ছে চায়নার ম্যাকডোনাল্ডস। এখানে কিন্তু ঢুকে এরকম একটা স্ক্রিন থাকবে, মেশিন থাকবে, এখান দিয়ে অর্ডার করতে পারেন। এটা অনেক জায়গাতে এখন করে দিয়েছে, বাইরের দেশে স্পেশালি। ভেতরে বসার এরিয়া। আর এখানে টোটাল খাওয়ার দাম হলো হচ্ছে 36.5। তো একটা আমি ওই র্যাপ নিয়েছি। আর এখানে যে আইসক্রিমগুলো খায় না, আইসক্রিমগুলো দেখলে একটা সাথে একটা ফ্রি দিচ্ছে। নিলাম, ওটা ভালোই লাগলো। নতুন ফ্লেভার, একটা ব্যানানা আর একটা টারো বল নাকি ভগবানই জানে। এখানে একটা অ্যালিওয়েতে ঢুকে পড়েছি, বা ছোটো একটা গলিতে ঢুকে পড়েছি। এই গলিতে দেখতে পাচ্ছি এরকম অনেক ছোটো ছোটো দোকান রয়েছে। এখান দিয়ে লোকজন খাচ্ছে, জিনিসপত্র কিনছে, সুভিনিয়ার শপও আছে, সব কিছুই কিন্তু রয়েছে। মানে ছোটো ছোটো পান্ডাগুলোকে সাজিয়ে রাখছে। এখানে ব্যাগ, এগুলো একটু ভেতর দিকে, এগুলো মনে দাম দর একটু কম হবে মনে হচ্ছে। এইগুলো কি, আচ্ছা বালা, ও এগুলো ব্যাগ। এখানে চুলের কাঁটা, ফ্যান, এই ফ্যানগুলো নেবো আমি কয়েকটা। এগুলো 5 না 6 করে বলছিল আগে, আর একটু দম দর করতে হবে। এখানে ম্যাগনেট রয়েছে, আরও এখানে কয়েন, তারপর এই মালা, পুঁথির মালা, নানা রকম জিনিসপত্র দিয়ে মালা বানিয়েছে। এই পুরো জায়গাটাই এরকম দোকান ভর্তি। হেঁটে হেঁটে একটু নদীর দিকে যাচ্ছি। কালকে তো আর আসা হবে না, কালকে এই সময় আমি নেমে পড়েছি হয়তো নতুন জায়গায়, মানে নতুন একটা প্রভিন্সে। সেটা হেভি ইন্টারেস্টিং হবে, প্রচণ্ড ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি একটা। ওখানে 2 দিন থেকে তাও বেজিং যাব। এই ফলগুলো আমি দেখেছি সব জায়গায় থাকে। এই ফলগুলো কী ফল জানলে একটু জানাবেন তো আমাকে। অদ্ভুত টাইপের দেখতে। এই ফ্যানগুলো বলো না 8 করে বিক্রি করছে। 8 একটু বেশি আমার মনে হচ্ছে। আগে একদিন কোথায় যেন 6 দেখলাম মনে হলো। এখানে দেখুন বসে সব পোর্ট্রেট এঁকে দিচ্ছে। দুজনে বসবে, দুজনের ছবি এঁকে দেবে। আর এখানে খাওয়ার স্টল, এইগুলো হচ্ছে তরমুজ কাটা। আবার এই ভিড়ভাড়টার দিকে চলে এসেছি। এখানে প্রচুর খাওয়ার দোকান, এগুলো সব হটপটের দোকান। কনভেনিয়েন্স স্টোর, গ্রোসারি স্টোর। আর সামনে গেলেই আমার মনে হচ্ছে পৌঁছে যাবো হচ্ছে নদীর পাড়ে। এখানে প্রচুর কিন্তু ট্যুর বুক করা যায়, ডে ট্রিপ, তারপর 1 দিন 2 দিনের ট্রিপ, তারপর এই ক্রুজ, সব কিছুর জন্য বুকিংয়ের কেন্দ্র কিন্তু এখানেই। চায়নার যে কোনো বড় শহরেই আপনারা এরকম ছোট ছোট অলিগলি দেখতে পেয়ে যাবেন, যেখানে গিয়ে আপনারা শপিং করতে পারেন, সস্তায় জিনিস কিনতে পারেন। আর এই জায়গাগুলো কিন্তু চাইনিজ ট্যুরিস্ট আর লোকালদের জন্যই মেনলি তৈরি করা হয়েছে। এই বিরাট বড় শহর চংচিংয়ে আমি কিন্তু কোনো ওয়েস্টার্নার্সদের দেখতে পেলাম না। ট্যুরিস্টও অন্য সাইডের খুবই কম মনে হলো, আর ইন্ডিয়ান তো ছেড়েই দিন। আজকে কেভের দিকে এসেছি, কেভের দিকে তো অন্য সাইড দিয়ে আসলাম। কালকেও এখানে এসেছিলাম। আর এখানে কিন্তু সব ট্যুর বেচছেন এগুলো, কারণ এখানে প্রচুর ট্যুরিস্টের সংখ্যা, লোকাল ট্যুরিস্ট অনেক বেশি। আর এই হচ্ছে সেই স্কাইলাইন যেটা দেখার জন্য এসেছি। কালকে আলোগুলো নিভে গেছিলো, কালকে তো যেন ভালো করে দেখাতে পারিনি, আজকে ভালো করে দেখাই আপনাদের।
下去。 এখন দাঁড়িয়ে হচ্ছে জিয়ালাজিং নদীর পাড়ে, আর এখান থেকে যে ভিউটা আপনাদের দেখালাম কেমন লাগলো জানাবেন। দারুণ লাগছে, এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু অনেকটা সময় কেটে যাচ্ছে। আমি এখন ঘরে থাকি তখনও গঙ্গার পাড়ে গিয়ে বেশ চাটা খেতে ভালোই লাগে। এখানে কিন্তু এরকম পরিবেশ, মানে গঙ্গার ঘাটে চা খেতে যাচ্ছেন, সেই গঙ্গার ঘাটটা কি প্রচণ্ড ডেভেলপড হয়ে গেছে, 50 বছর এগিয়ে গেছে, আর তার সাথে আর কি পুজো ভিড়ও আছে। তো সেরকম মেলালে কিন্তু এই চংকিংয়ের এই জিয়ালাংজিং নদীর পাড়টা এরকমই লাগে। এখানে এই হংয়া কেভ আছে, কেভের রাস্তা ওপর দিয়ে একটা বড় রাস্তা যাচ্ছে, নিচ দিয়ে ছোটো রাস্তা, সেখান দিয়ে সামনে ভিউ পাবেন। আর সামনে রয়েছে ব্রিজ, তার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পুরো আলোয় আলোকিত হয়ে যাচ্ছে, আর তলা দিয়ে কিন্তু ট্রেনও যাচ্ছে। আর ওপারে হচ্ছে এই দুর্দান্ত স্কাইলাইনের ভিউ, এটাই দেখার জন্য কিন্তু সবাই আসে। আর এটার জন্য কিন্তু চংকিংয়ের নাম হচ্ছে সাইবার পাঙ্ক সিটি। মানে এই জিগজ্যাগ লাল আলো, নীল আলো, এগুলো কিন্তু জাস্ট অন্য ধরন দিয়েছে একদম শহরটাকে। নিচে তো কীরকম ভিড় দেখতেই পাচ্ছেন, কালকে এখানে নেমেছিলাম, তো আজকে আর এদিকে নামবো না। আর নিচে সব ক্রুজ বোট থেকে বা ক্রুজ শিপ থেকে কিন্তু লোকজন এসে এখানে দাঁড়াচ্ছে এই যে কেভটার ভিউ নেওয়ার জন্য। এটা আসলে কেভ না, হাউস অন স্টিলস, মানে একটা 11 তলা বিল্ডিং। আমি ভাবছি আজকে ওই দিকটাই যাবো, ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটা যাবো, ব্রিজটা থেকে শুনেছি নাকি আরও ভালো ভিউ দেখতে পাওয়া যায়। তো ওইদিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এইখানে মেন যে নাইটস্কেপ আছে বা নাইট সিটিস্কেপ আছে সেটা দেখার জন্য কিন্তু দুটো জায়গা আছে। একটা হচ্ছে যেটা আমি গেলাম হংয়া কেভ, আরেকটা হচ্ছে সামনে চাওথিয়াম্যান স্কোয়ার। তো এখন হেঁটে সেই দিকেই যাচ্ছি, দুটোর মাঝখানে ডিস্টেন্স ধরে রাখুন ওই 800 মিটার থেকে 1 কিলোমিটার। আর সামনে কিন্তু র্যাফেল সিটি বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের সে সিঙ্গাপুর আছে না, সিঙ্গাপুরে যেরকম উপরে একটা স্কাই ব্রিজ টাইপের ওই আছে মারিনা বে স্যান্ডস, সেরকম কিন্তু এখানে র্যাফেল সিটিতেও কিন্তু একটা এরকম বিল্ডিংগুলো একটা ব্রিজ দিয়ে কানেক্ট করা, দেখাচ্ছি সামনে গিয়ে। তো সেখান থেকে কিন্তু সকালবেলায় উঠলে আপনারা দারুণ সুন্দর পুরো এই শহরের ভিউটা পাবেন। আপনারা যদি ক্যামেরা নিয়ে আসেন এখানে ছবি তোলার জন্য কিন্তু একটা আইডিয়াল জায়গা। এত এলইডি লাইট রয়েছে, তো এই নিয়ন লাইট এলইডি লাইট ভরিয়ে দিয়েছে, আলোই আলো। তো এখানে কিন্তু ছবি দারুণ আসবে। এইগুলো পুরো একটা খাওয়ার দোকান, একটা ফুড কোর্ট টাইপের রয়েছে এখানে। এখান দিয়ে যে কত সিঁড়ি কি বলবো, একবার উপরে একবার নিচে। এই চাওথিয়াম্যান স্কোয়ারটায় এলাম, কিন্তু এটা বন্ধ মনে হচ্ছে। বিল্ডিং হয়ে দিয়ে তাই বড় বড় বিল্ডিংগুলো দেখছেন এর মধ্যেই যেতে হয়, কিন্তু এগুলো সব প্রাইভেট প্রপার্টি, এগুলো বন্ধ করে দিয়েছে। নিচে একটা মল থাকে, মলটাও বন্ধ। তো এখানে ভাষা না দেওয়ার জন্য এটা একটা সমস্যা হয়, লোককে বোঝানো যায় না যে এক্স্যাক্টলি কোথায় যেতে চাইছি, কী করতে চাইছি। তো সেই জন্য কিন্তু হাতে টাইম রাখতে হবে, নাহলে কিন্তু অনেক টাইম নষ্ট হবে। ফাইনালি অনেক খোঁজাখুঁজি আর কষ্টতের পর এই চাওথিয়াম্যান স্কোয়ার খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে জিসাং স্ট্রিট বলে এটাকে, চাওথিয়াম্যান স্কোয়ার জিসাং স্ট্রিট। এখানে কিন্তু সন্ধ্যেবেলায় প্রচুর ভিড় থাকে। যেটা দেখালাম আগে, যে জায়গাটা দেখালাম ওটাও ওই হংয়া কেভ, আর এইটা একদম চলে এসেছি নদীর পাড়ে। এখান থেকেই কিন্তু সব এই যে ক্রুজগুলো দেখছেন, ক্রুজ ছাড়ছে। ওপরে ভিউ পয়েন্টটায় যাই, ওখানে একটা ভিউ পয়েন্টটা উঁচু জায়গা আছে, ওখান থেকে দেখি শহরে কীরকম ভিউ দেখতে পাওয়া যায়। এ পুরো আমাদের গঙ্গার মতন, গঙ্গাবক্ষে যেমন লঞ্চ চলে, এই লঞ্চের একটু বড়ো ভার্সন আর একটু আলোকিত ভার্সন। আর এই যে নদীটা, এটাই হচ্ছে চায়নার সবচেয়ে লম্বা নদী, ইয়াংসে রিভার। কি সুন্দর চাঁদটা লাগছে না, আধা চাঁদ কিন্তু দেখতে সুন্দর লাগছে আলোকিত বিল্ডিংগুলোর ওপরে। পৌঁছে গেছি এই চাওথিয়াম্যান স্কোয়ারে। এখানে তো কেউই নেই এখন, সবই বন্ধ হয়ে গেছে। অলমোস্ট 10:30 বাজে। কয়েকজন লোকালকে জিজ্ঞেস করে আসলাম, ওরাও সব আসছে। তো আমার মতনই ওরাও মনে হচ্ছে যে এই জায়গাটা মিস করে যাবো, যাই এবার দেখে আসি কী আছে। মল টাইপের আছে, প্রচুর দোকান আছে। আর এটা হচ্ছে মেন চাওথিয়াম্যান স্কোয়ার। সকালে আসলে এখানে সামনের বিল্ডিংগুলো খুব ভালো দেখা যায়, এবার সন্ধ্যেবেলা আসলে কিন্তু পুরো লাইট জ্বলে বিল্ডিংগুলোতে, তো সেগুলো দেখতে ভালো লাগে। এখন যেমনি সব লাইটই অলমোস্ট বন্ধ করে দিয়েছে, কিন্তু ইয়ার এদিকে বাদ ছিল, তো এটাও দেখে গেলাম। সামনে দেখুন সব ক্রুজগুলো আসছে এখন ব্রিজ ক্রস করে। আর হংয়া কেভ কিন্তু এই স্ট্রিট এদিকটাতে, তো এখন এই লাইনে হয়তো দেখা যাবে না, আর একটু এদিকে ঘোরালে হয়তো দেখতে পারতেন। তো এই মোটামুটি জায়গা লোকালদের মাঝখানে, আর বেশি করে এখানে থেকে লাভ নেই, সেরকম কিছু দেখার নেই এখানে, তাই ব্যাক করে যাই এবার। আর এই মে সিটি বা চংকিং শহর থেকে আপনাদের ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।